নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে বলরাম খুব করে মানে নন্দিনীকে বোঝাচ্ছে। নন্দিনীর তো মনটা খারাপ। আপনি একজন লয়ার, একজন অ্যাডভোকেট, গড়গড় করে বিএনের নাম্বার বলেন, মানে ইলেকশন নাম্বার বলেন, জজ সাহেবের সামনে কত আর্গুমেন্ট করেন, আর আপনি এইসবে ভয় পাচ্ছেন, মানে এইসব বিশ্বাস করছেন আপনি। বলছে আরে আসুন তো, আপনি আসুন, এই বলে হাত ধরে নিয়েছে, হাত ধরে নিয়ে যাচ্ছে। সবাই কিন্তু দেখে অবাক। তো নন্দিনীও একটু অবাক হয়, বলরামের দিকে তাকাচ্ছে। বলরাম একদম নিজের মতো, আরে আসুন না, লাট্টু পিকর পা কি বলেন জানেন? হ্যাঁ তটিনী, আমি ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। এ নন্দিনীকে বিছানার মধ্যে বসিয়ে পাশে বসে কথা বলছে, বোঝাচ্ছে নন্দিনীকে। নন্দিনীও ঠিক বলরামের কথাগুলো শুনছে বেশ মন দিয়ে। আর একটু পরে আপনার বরকে আনতে যাব, আপনার ভগ্নিপতি যাবে আর আমিও যাব। জানি আমাকে আপনার বর খুব একটা পছন্দ করছে না, কিন্তু তবুও যাব। আপনি এখন মন দিয়ে সাজুন, আর খুব ভালো করে সাজুন, এই গয়নাগুলো সব দিয়ে সাজুন, যাতে এমনভাবে সাজবেন যাতে শুধু আপনার বর নয়, কেউই যাতে আপনার দিক থেকে চোখ ফেরাতে না পারে। বলছে আপনাকে খুব সুন্দর লাগবে, আমি বলছি আপনি সাজুন। এরপর তটিনীকে গিয়ে বলছে একটু বোধহয় অনধিকার চর্চা করে ফেললাম, তাই তো? কিন্তু আপনার দিদির মাথা থেকে এইসব উল্টোপাল্টা ভূত বের করা উচিত, যাতে ওনার মনটা ভালো থাকে। এরপর নন্দিনীর কাছে গিয়ে বলছে মানুষ যা চায় তা পায় না, আর যা পায় কি জানি হয়তো ভুল করে। তটিনীকে বলছে যাও তোমার দিদিকে সাজাও, খুব সুন্দর করে সাজাও। প্রাচী আর আরাধ্যাকেও বলছে যাও তোমরা সাজাও। কি ভাবছো যে এই মানুষটা পারিবারিক ব্যাপারে এত কথা বলছে কেন? আরে বাবা ওইসব পরে ভাববে, এখন যাও সাজাও, যাতে কনে পক্ষকে কেউ কোনো দিক থেকে দুর্বল না ভাবতে পারে। আমরা কনে পক্ষ, আমাদের বাড়ির মেয়ে এমনিতেই সুন্দর, তাই তো, মানে পড়াশোনায় এত ভালো, রূপে গুণে একদম সরস্বতী, তাই বলছে ওকে সুন্দর করে সাজাও। তটিনী অবাকভাবে কিন্তু বলরামের কথাগুলো শুনছে, বলরামের দিকে তাকিয়ে আছে। তটিনী বুঝতেই পারছো দিদিকে ও খুব ভালোবাসে। তটিনী বলরামকে বলেই বসে, আলাদাভাবেই বলছে যে ভালোবাসো। বলে কি বলছো তুমি? আমি ভালোবাসি? একটা বাউন্ডলের ছেলে, চাল নেই চুলো নেই, কি বলছো তুমি? বলে ভালোবাসো তুমি? বলে না না, কি বলছো? যাও যাও তোমার বোনকে সাজাও, আর আমি আবার মানে যাই, আমার ওদিকে অনেক কাজ পড়ে আছে। শিবপ্রসাদ কতই বা সামলাবে, তাই না? লাস্ট ব্যাচ চলছে, যেতে হবে, ওদিকে পরিবেশন করতে হবে। যাও যাও সাজাও। আর যাওয়ার সময় নন্দিনীকে বলছে, আর নন্দিনী ম্যাডাম আপনি সাজুন, মন দিয়ে সাজুন, সমস্যা গয়নাগাটিতে নয়, সমস্যা মনে, তাই বলছে মন দিয়ে সাজতে। বলরাম চলে যাওয়ার পর আরাধ্যারা বলছে ব্যাপারটা কি হলো, মানে কি বলে গেল বলরাম দা? বলে সেটা আমি জানি না, তবে এইটুকু জানি যে মানুষের শরীরের ভেতরে এমন কিছু জায়গা আছে যেখানে ক্ষত হয়ে গেলে, রক্ত পড়লে, কষ্ট হলে সেই জায়গায় না পৌঁছানো যায় না, শুধু সেই কষ্টটা সারা জীবন বয়ে বেড়াতে হয়, সেরকমই কিছু একটা। তো আরাধ্যা প্রাচী বলছে তোর কী হয়েছে রে, এরকম কথা বলছিস, আর বলরামদারই বা কী হয়েছে? বলে ওসব ছাড়, কারো কিচ্ছু হয়নি, দিদিকে সাজাতে হবে তো, চল সাজায়। এই বলে সবাই মিলে যখন আনন্দ করে সাজাতে বসছে, তখন পরশুরাম ফোন করেছে তটিনীকে। তটিনী বলছে তোরা সাজা সাজা, আমি এক্ষুনি আসছি। এই বলে পরশুরামের ফোনটা রিসিভ করতে চলে যায়। ফোনটা রিসিভ করতেই বলছে যে তুমি এক্ষুনি বাড়ি চলে যাও। বলে কেন? বলছে যে ওই বাড়ির আমাদের বেডরুমের আলমারিতে আমি অফিসের সমস্ত কনফিডেন্সিয়াল ফাইলগুলো নিয়ে এসে ওখানে রেখেছি, তুমি যাও আর প্রত্যেকটা ফাইলকে ভালো করে দেখো, আন্ডারলাইন করো, বোঝার চেষ্টা করো কী করতে চাইছে। কারণ মানে তোমার নামে কোম্পানি, এখন তুমি কোম্পানির মালিক, কিন্তু তোমার উপরে হাত বুলিয়ে বা তোমার আড়ালে ওরা সবাই 2 নম্বরে মানে বেআইনি কাজগুলো করে যেতে চাইছে, আর পরে তোমাকেই ফাঁসাবে আর তোমাকেই জেলে পাঠাবে। ওই জন্য যাও আর ভালো করে সেগুলোকে দেখো, বোঝো, তাই বলছে পরশুরামকে। আর বলছে খাওয়া দাওয়া কত দূর, লাস্ট ব্যাচ তো? বলে হ্যাঁ, তুমি কী করে জানলে? বলছে বলরাম দা বললো। তারপর বলছে জানো তো বলরাম দা না দিদিকে ভালোবেসে ফেলেছে। বলে কি বলছো? বলে হ্যাঁ, আজকে আমি নিশ্চিত হলাম যে খুব ভালোবাসে বলরাম দা মানে ইয়েকে, আমার দিদিকে। কিন্তু কি বলো তো, এই কষ্টটা বলরাম থেকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, তাই বলছে। কারণ ভালোবাসার মানুষটাকে তো পাবে না, তার আজ বিয়ে হয়ে যাচ্ছে। এইভাবে কথাবার্তা বলছে। আর বলছে তুমি চিন্তা করো না, তুমি যাও, তুমি এক্ষুনি বেরিয়ে যাও বাড়ির জন্য। তো পড়াশোনা ইশারা করে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এই বলে ফোনটা রেখে দেয়। পরশুরাম এবার পৌঁছে গেছে ওর বাড়িতে। ও বর আনতে যাওয়ার নাম করে একটু রেডি হয়ে বাড়িতে চলে গেছে। সেখানে কিন্তু মনোযোগ দিয়ে সেই কনফিডেন্সিয়াল ফাইলগুলো দেখছে আর কি। ওকে তটিনী যেমন যেমন করে বলে দিয়েছে ও ঠিক সেরকমভাবে মানে ফলো করছে। ও তো একজন অফিসার, ফলো করছে, আন্ডারলাইন করছে, সব কিছু করছে, ভালো করে মাপচোক করে দেখছে। আর বেশ কিছুক্ষণ ধরে কিন্তু চিন্তা করছে, ভাবছে যে মানে নিশ্চয়ই কিছু সেরকম খুঁজে পেয়েছে, ওই জন্য বেশ কিছুক্ষণ ধরে চিন্তা করছে, ভাবছে ব্যাপারগুলো নিয়ে। এরকম করে বেশ কিছুক্ষণ কেটে যায়। এবার ভাবতে ভাবতে হঠাৎ করে তখন সেখানে সৌরভ ফোন করেছে। কী ব্যাপার, অমুক বাড়ির জামাই, কী করছিস তুই? তো শুনলাম রাতের খবর কিছু জানিস? তো বলে রাতের খবর বলতে? বলে কেন? অফিসে তো শুনলাম সমস্ত কনফিডেন্সিয়াল ফাইলগুলো উধাও হয়ে গেছে।
ফাইলগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে সত্যজিৎ, তারপরে সত্যজিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি, এরা সবাই মিলে গেছিলো, তো আমি সবাই মিলে গেছিলাম। ওরা এফআইআরও করে দিয়েছে। তদন্ত হবে এবার যে ফাইলগুলো কোথায় গেল, কি হলো। তা তুই তো বর আনতে যাবি মনে হয়, তা কোথায় আছিস তুই এখন? তো পরশুরাম বলছে যে তোর গলা আর আমার হাতের দূরত্ব ঠিক যতটা, সেখানেই আছি। বলছে মানে? বলে না, মানে তোকে তো বুঝতে হবে না, আসলে কোম্পানির মালিকের পারমিশন ছাড়াই তদন্ত হয়ে গেল, এফআইআর করা হচ্ছে, আবার অফিসেও পৌঁছে যাওয়া হলো, কিন্তু মালিকের অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ হলো না। তো আমার তো মনে হয় অনুসন্ধানটা আগে তোদের বিরুদ্ধে হওয়া উচিত, তাই নয় কি? তো সৌরভ খুব করে হাসছে। তো সৌরভ বলছে সে তুই যাই বল, তদন্ত তো হবেই, আজকের দিনটা তুই এনজয় করে নে। তা গৌরব চৌধুরীর মতো ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, নন্দিনী তো ভাগ্য খুলে যাবে, খুব সুখী হবে, তাই বলছে, এরভাবে বলছে। তো বলছে ঠিক আছে, ফোনটা রাখলাম, এই বলে ফোনটা রেখে দেয়। রেখে তো সৌরভ ওখান থেকে চলে যায়, আর পেছনে তটিনী সব কথাই শুনে নেয়, শুনে খুব করে হাসছে। তটিনী বলছে অনুসন্ধান শুরু হয়ে গেছে সৌরভ, অনুসন্ধান শুরু হয়ে গেছে। কোম্পানির মাথার উপরে বসিয়েছো শিবপ্রসাদ গাঙ্গুলিকে, আর তারই নামে ক্রাইম করছো, আর সেই ক্রাইমে তাকেই ফাঁসাতে চাইছো। কিন্তু এই তটিনী গাঙ্গুলি থাকতে যে সেটা সম্ভব হবে না, তটিনী গাঙ্গুলি পুরো খেলাটাকেই ঘুরিয়ে দেবে, এই বলে তটিনীও হাসছে। ওদিকে দেখা যাচ্ছে যে ছেলেকে, মানে নন্দিনী যার সাথে বিয়ে ঠিক হয়েছে, সেই ছেলেকে বরবেশে রেডি করানো হয়েছে। তার মা গলায় সোনার চেন পরিয়ে দিচ্ছে, হাতে ব্রেসলেট পরিয়ে দিচ্ছে, বলছে আমার ছেলেকে একদম রাজকুমারের মতো লাগছে, খুব সুন্দর লাগছে। আরেকটি মহিলা এসে বলে কিন্তু রাজকুমারী তো সেকেন্ড হ্যান্ড। তখন ওরা বলছে এরকম কথা কেন বলছো, আমরা তো সব কিছু জেনেই মেয়েকে পছন্দ করেছি, ছেলেও আবার তাই বলছে। তো বলছে যে হ্যাঁ সেই তো। তো মেয়ের মা বলছে কর্তা যা চেয়েছেন তাই হয়েছে। তো বলছে মানে? বলে হ্যাঁ, কে পছন্দ করেছে, মানে ছেলের বাবা এই বিয়ের প্ল্যানিংটা করেছে, আর তার মাথার উপরে নিশ্চয়ই কর্ণ চ্যাটার্জিরা আছে, সেই প্ল্যানিং অনুযায়ী সব কিছু হচ্ছে। তো তাই বলছে যে কর্তার ইচ্ছেই কর্ম, কর্তা চেয়েছে তাই ওই কনেকে পছন্দ করা হয়েছে। এবার ওদের এই কথাবার্তা বলতে বলতে সেখানে পরশুরাম চলে আসে বরকে নিতে। তো পরশুরামকে দেখে সবাই খুব খুশি। ছেলের মা বলছে হ্যাঁ, সত্যজিৎ বাবু ফোন করেছিলেন, বলেছিলেন জামাইকে নিতে আরেক জামাই যাবে, তো বসে বসে জল বৃষ্টি খাও, একটু আসো আমাদের বাড়িতে এসছে। বলে না না, আমাদের ওদিকে আবার তারা আছে, অনেক দূর যেতে হবে, তো গিয়ে আবার নিয়মকানুন আছে, আমরা চাই একদম নিয়মকানুন মেনে একদম লগ্নের মধ্যেই সব কিছু সম্পন্ন হোক, শুভ লগ্নেই। তো এবার মেয়ের মা ওর হাজব্যান্ডকে, মানে ছেলের মা আর কি, তার বাবাকে ডাকছে, ছেলের বাবাকে, যে কই এসো, দেখো জামাই চলে এসেছে আমাদের ছেলেকে নিতে। তোর বাবা এসেছে, এসে বলছে ও তুমি, কি নাম যেন, শিবপ্রসাদ গাঙ্গুলি, লাকি চ্যাম্প। তো পরশুরাম বলছে মানে? বলে হ্যাঁ, রাজকন্যা, অর্ধেক রাজত্ব সবই তো পেয়েছো। এবার আরেকজন বলছে যে অর্ধেক রাজত্ব কেন বলছো, পুরো রাজত্বটাই তো পেয়েছে, এরকমভাবে বলছে। তো পড়াশোনা একটু কথাটা শুনে অবাকই হয় আর চুপ করে থাকে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। কমেন্টে জানাবে যে কেমন লাগলো, আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা।